হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো দেখো, আজকে তোমাদের করাবো আমি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থার্ড সামেটিভ 2025। তো দেখো, আজকে 5 নম্বর স্কুলটা তোমাদের জন্য নিয়ে এসেছি আমি। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুন আগের ক্লাসগুলো তোমরা দেখো। আচ্ছা, তো চলো আজকের ক্লাসে আমরা চলে আসবো। তো যে আমাদের যে প্রথম প্রশ্নটা আছে 1 নম্বর, তো এখানে বলেছে যে শূন্য সংখ্যাটি কী সংখ্যা হবে। তো শূন্য সংখ্যাটিকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। অখণ্ড সংখ্যা বলতে কারা? দেখো, তোমাদের যে বই থেকে প্রথম পেজে তোমরা দেখবা বাস্তব সংখ্যা 1 নম্বর অধ্যায় প্রথম পেজ 1 নম্বর পেজ, এই যে দেখো অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যার যে সেটটা আছে দেখো, তো অখণ্ড সংখ্যার মধ্যে এই যে শূন্যটা আছে, এই যে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 করে চলবে যে সংখ্যাগুলো, এগুলো স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি শূন্যটা রয়ে যায়, দেখো স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার সঙ্গে আবার শূন্যটা, তখন এই পুরো সেটটাকে অখণ্ড সংখ্যার দল বা সেট বলা হয়, তাই তো? তাহলে শূন্যকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারবো। তো এই জন্য আমরা এখানে দেখো অ্যান্সারটা আমার যেটা হয়ে যাবে, শূন্য একটি অখণ্ড সংখ্যা, বি নাম্বার অপশানটা আসবে। আচ্ছা দেখো, এবার দেখো এখানে 2 প্রশ্নটা আছে x + y যে 7, এই সমীকরণটা আছে, এই সমীকরণের দুটি সমাধান, কোন দুটি সমাধান? দেখো দুটি করে সমাধান দেওয়া আছে, মানে এটা x এর মান y এর মান, x এর মান y এর মান, তা কোনটা অপশান হবে? তো এখানে লক্ষ্য করো সি নাম্বার কিন্তু অ্যান্সারটা আসবে। সি নাম্বারটা এই জন্য আসবে, দেখো এই যে x এর মান 1 y এর মান 6, দেখো x এর মান 1 y এর মান 6, তাহলে 1 আর 6 7 পাবা। এই যে x এর মান 4 y এর মান 3, 4 আর 3 যোগের কত হবে? 7 হবে না? একমাত্র সি নাম্বার অপশানটা হবে। দেখো এই মানগুলো বসাবা, দেখো এটা তো আসছে 7, কিন্তু এটা কিন্তু 7 আসবে না। এটা যদি বসাও, দেখো 3 - 4, এখানে 3, এটা -4 যাবে, তো এটা -1 পেয়ে যাবা, 7 তো আসছে না। তাহলে একমাত্র কিন্তু সি নাম্বার অপশানটা স্যাটিসফাই করবে, অ্যান্সারটা সি নাম্বার। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত আমাদের দেওয়া আছে, এই যে 10:11, তাহলে যে হয় তো শতকরা লাভ আমাদের বের করতে বলেছে। আচ্ছা, শতকরা লাভ দেখো আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন জানা আছে, শতকরা লাভ আমরা পেয়ে যাব। শতকরা লাভ পাওয়ার যে নিয়মটা দেখো, তার আগে আমাদের জানতে হবে লাভ কত হবে। লাভ জানতে গেলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানতে হবে। দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন অনুপাত দেওয়া আছে, তাহলে যে ক্রয় মূল্য হচ্ছে 10, তাহলে ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি বলবো, সিপিকে ক্রয় মূল্য বলি আমরা, তা ক্রয় মূল্যটাকে আমরা ধরে নেব 10x, এই যে 10 থেকে 10x। আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য, সেল প্রাইস, ক্রয় মূল্য সিপি, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তার জন্য সিপি বলবো সংক্ষেপে, ক্রয় মূল্য 10x। আর এসপি বিক্রয় মূল্য যেটা আছে এই যে 11, তো এখানে আমরা 11x ধরে নেব। এই যে দেখো, তাহলে এখান থেকে প্রফিট যেটা লাভ, পি প্রফিট, তার লাভ হচ্ছে পি সংক্ষেপে বলবো। তা লাভটা দেখো তো, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, 11x থেকে 10x বাদ দিলে পরে x পেয়ে যাবা, তা লাভ হয়ে গেল আমাদের x টাকা। শতকরা লাভ জানতে চেয়েছি, শতকরা লাভ কী করে পাবা? দেখো লাভ বাই ক্রয় মূল্য, যে লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে আমাদের 10x, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? এইভাবে করে নেবা, এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। x কেটে দাও, 0 0 কাটো, তা দেখো আমরা পেয়ে যাব 10%। তাহলে শতকরা লাভ হচ্ছে 10% বলতে 10 টাকা, তাই তো? এই যে ডি নাম্বার অপশানটা 10 টাকা। 4 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের লেখচিত্রটি কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমাদের যে সমীকরণটা আছে, এখান থেকে x এর মানটা যদি বের করে নিই, x এর মানটাকে দেখে বলে দেবো সেটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তো x এর মানটা যদি আমরা বের করি, তো এখানে 2x + 3 = 0, তাহলে দেখি 3টাকে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, x সমান দেখো -3/2 হয়ে যাবে, এই যে x এর মানটা -3/2। x সমান কোনো মান আছে, তাহলে x সমান যে কোনো যদি মান থাকে, তাহলে এই যে সমীকরণের যে লেখচিত্রটি পাবো, এই যে y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, ঠিক আছে? এই যে আমাদের y অক্ষ, এই যে x অক্ষ, তুমি দেখবা যে এই যে আমাদের যে আছে x = যে এটা পেলাম -3/2, তাহলে এখান থেকে 3টি বিন্দু তৈরি করে তোমরা এটা স্থাপন করবা ছক কাগজে এবং লেখচিত্রটা তৈরি করবা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা। দেখো 3টি বিন্দু আমরা কীভাবে তৈরি করি একটা সমীকরণ থেকে, এই যে আমাদের একটা সমীকরণ, আচ্ছা x এটা আমাদের, এটা y, দেখো এখানে ঘর করে দাও, 3টি বিন্দু দরকার। তাহলে x এর মানটা যখন জানা আছে, তাহলে x এর ঘরে দেখো -3/2 বসিয়ে দিবা, এই দেখো -3/2 বসিয়ে দাও। আর y এর ঘরে ইচ্ছা মতো মান বসিয়ে দাও, 2 5 7 ইচ্ছা মতো মান। তাহলে দেখো বিন্দুগুলি পেয়ে গেলাম, এই যে x, মানে এটা, এটা,
তাহলে এক্স দেখো এক্স আমাদের -3/2, দেখো মাইনাস বলতে এদিকে আসবে, এই যে এক্সের মানটা এদিকে, তা ধরো এখানে আছে -3/2 আর y2 মানে এখানে বিন্দুটা এখানে দাঁড়াবে। আবার পরের বিন্দুটা দেখো এটা কমা এটা, তাহলে এক্স তো এটাই এই জায়গায় আসবে, আর y 5 বলতে এখানে আসবে, এই বিন্দুটা বসাবা এত কমা এটা, তাই তো। তা এই যে বিন্দুটা বসাবা দেখো -3/2, 7 এই যে বিন্দুটা আছে, এক্সের মান তো এটাই, আর ওয়াইয়ের মানটা 7 বলতে এখানে আসবে। এই যে তিনটি বিন্দু পাবা দেখবা সমানরেখা পাবা, মানে এখানে এই যে লেখচিত্রটা তোমরা যে তৈরি করবে না, তাহলে এভাবে দেখো চলে যাবে তিনটি বিন্দুর উপর হয়ে। তো এই যে লেখচিত্রটা পেলা, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে এটা। তো দেখো এক্স ইজিক্যাল টু সামথিং, এক্সের মান কোনো কিছু যদি পাও, তাহলে এরকম সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল পাওয়া যাচ্ছে। তো দেখো অ্যান্সারটা আমাদের বি নাম্বার। তাহলে এই সমীকরণে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল। 5 নাম্বার প্রশ্ন দেখো, আমাদের একটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক বলে দিয়েছে, তাহলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা, মূল বিন্দু থেকে দূরত্ব যেটা আমাদের জানতে চেয়েছে, দেখো এই যে কোনো বিন্দু যদি মূল বিন্দু থেকে দূরত্ব যদি বলে দেয়, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব পাওয়ার যে নিয়মটা দেখো আমাদের কী হবে, সেটা হবে এই যে এক্সের বর্গ, এই যে এক্সের বর্গ প্লাস √ওভার দিয়ে হবে √ওভার এক্সের বর্গ, এক্সের পার্টের বর্গ প্লাস ওয়াইয়ের পার্ট হচ্ছে 4, মানে 4-এর বর্গ স্কোয়ার, x² প্লাস y²। তা এভাবে আমরা করতে পারবো, এই যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আর এই দূরত্ব বলে দিয়েছে 5 একক, তাহলে আমরা 5-এর সঙ্গে সমান করে দেবো। এখানে বর্গ করে নাও, √ওভারটা উঠে যাবে x² প্লাস, আচ্ছা 4-এর স্কোয়ার আমরা 16 করে দিলাম, এখানে যে বর্গ করব তার জন্য এটা 5টা কত হবে 25 হয়ে যাবে, 5-এর স্কোয়ার 25, s² সমান এবার দেখো এটা, তাহলে এখানে 25 থেকে 16, এটা কি 16টা এদিকে আসলে -16, 25 থেকে 16 বিয়োগ, এটা 9 পেয়ে যাবে। তাহলে আমরা এক্সের মান কত পাবো, তাহলে এখানে দেখো যে এক্সের মানটা দাঁড়াবে প্লাস মাইনাস এই যে 3, 9-এর বর্গমূল 3, মানে স্কোয়ার ছেড়ে দিলে প্লাস মাইনাস যাবে, আর √ওভার চেপে যাবে, মানে এর বর্গমূল মানে 3 একবারে করে দিলাম। তাহলে এক্সের মান পেয়ে গেছি আমরা +-3, এক্সের মানটাই আমাদের দেখো এখানে বের করতে বলেছিল +-3, সি নাম্বার অপশানটা। 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে a³ + b³ মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমরা কি করব, আমরা যে প্রথম যেটা দেওয়া আছে এটাকে আমরা সলভ করে নেব। আমাদের আছে a/b + b/a = 1, এটাকে সলভ করলে পরে আমরা দেখো a³ + b³ মানটা আমরা বের করে নিতে পারবো। কীভাবে দেখো, আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, আমাদের লসাগু হবে ab। আচ্ছা এটা দেখো এখানে b মিলে গেল, তাহলে a আর a গুণ করি, এটা a² পাবা, a মিলে গেল, b থেকে গেল, b আর b গুণ করি, এটা b² পেয়ে যাবে, = 1। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এটা যদি বর্গগুণ করো আবার, তাহলে a² + b² = এই যে ab আর 1 গুণ করে এটা ab হয়ে যাবে, এটাকে বর্গগুণ বলা হয়। আচ্ছা b² আমাদের ছুটে গেছে, b²। তাহলে আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসবো, a² আচ্ছা -ab, আচ্ছা abটাকে এখানে করলাম, তারপরে আমরা +b² লিখে দিলাম = 0। এই দেখো আমরা বাঁ দিকে নিয়ে আসলাম সবাই, abটা ডান দিকে ছিল না, এটা বাঁ দিকে নিয়ে চলে আসলাম। এখন আমরা করব কি, উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো, কোথায় দিয়ে গুণ করব, a + b দিয়ে গুণ করে দেবো। এই যে দেখো আমাদের এই পার্টটা ছিল না, এর সঙ্গে গুণ করেছি a + b, তা ডান দিকে দেখো 0 ছিল, তো 0-এর সঙ্গে তো গুণ করতে হবে a + b, যদি উভয় পক্ষকে গুণ করলাম a + b দিয়ে। আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করবা, এটা আমাদের একটা সূত্র আছে, a + b × a² - ab + b², এটা a³ + b³, a³ + b³, এই যে দেখো a³ + b³ উৎপাদকের সূত্র এটা। আর এখানে 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন সেটা 0 হয়ে যায়। দেখো a³ + b³ এর মানটা কিন্তু আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেছি। তা আমাদের তো এটাই বের করতে বলেছিল, a³ + b³ এর মান কত, তো দেখো আমরা পেয়ে গেলাম a³ + b³ এর মানটা 0 পেয়েছি, মানে ডি নাম্বার অপশানটা। 7 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের PQR ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, PQR 90 ডিগ্রি এবং PR = 10 সেমি হলে PR বাহুর মধ্যবিন্দু AS, আমাদের PR বাহুর মধ্যবিন্দু AS বলে দিয়েছে, QS এর দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। আচ্ছা ছবিটা আমরা আগে তৈরি করি, ছবিটা তৈরি করলে প্রশ্নটা ভালো বোঝা যাবে। তা আমাদের প্রথমে একটা ত্রিভুজ বলেছে, আর ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে এখানে, যেহেতু দেখো একটা কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, তা সমকোণী ত্রিভুজ আমরা এই যে এইভাবে করে আমরা তৈরি করতে পারবো।
সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণের নামটা দেখো তো, এই যে দেখো এটা দেখো মধ্যে কিউ আছে না, তাহলে এখানে তোমরা কিউ নাম দেবা। এবারে পি দিয়ে দিলাম এখানে আর আর দিয়ে দিলাম এখানে, এই যে পি কিউ আর, এই কোণটা 90 ডিগ্রি। আর পি আর বাহু এটা 10 সেমি বলে দিয়েছে। আর দেখো তারপর পি আর বাহুর মধ্যবিন্দু, এই যে পি আর বাহুর মধ্যবিন্দু আমাদের বলেছে এস বলেছে। তাহলে কিউ এস, এই যে কিউ এস আমরা যে যোগ করি, এই কিউ এস এর দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে ধর্ম আছে, তোমাদের একটা ধর্মটা জানতে হবে যে কিউ এস সমান সমান হবে হাফ পি আর, যেটা আমাদের প্রমাণ আছে বইতে, তোমাদের বই থেকে দেখাবো। তো তোমাদের এটা কিন্তু জানতে হবে, এটা সূত্র মনে করো যে কিউ এস সমান সমান, এই যে কিউ এসটা হবে এই যে পি আর বাহুর অর্ধেক হয়ে যাবে। চলো তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এই প্রমাণটা। তোমরা চলে যাবা তোমাদের বইতে 128 পাতায়, দেখো সে প্রয়োগ 7 নম্বর যে প্রয়োগটা আছে একদম দেখো এখানে আমাদের করে দিয়েছে অঙ্কটা প্রমাণটা। এই যে এডিটা, এই যে এডিটা দেখো যে ডি কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে। তাহলে এডিটা আমাদের দেখো এডিটা হাফ বিসি, এডিটা হাফ বিসি, এই যে প্রমাণটা এখানে প্রমাণটা পুরো করা আছে, ঠিক আছে। তোমার এই প্রমাণটা বই থেকে দেখে নেবা, আমাদের এখানে প্রমাণের কোনো প্রয়োজন নাই, আমাদের তো 1 মার্কের প্রশ্ন। তো আমরা জাস্ট দেখো এখান থেকে এই যে প্রয়োগটা আমরা নিয়ে নেবো এই জায়গাটা। তো এডি সমান হাফ বিসি, এটাকে আমরা নিয়ে এখানে আমরা লিখতে পারবো, এই যে দেখালাম যে কিউএসটা হয়ে যাবে আমাদের, কিউএস হবে এই যে পি আরের অর্ধেক হয়ে যাবে। তো আমাদের পি আরের মানটা দেওয়া আছে 10 সেমি, তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে আমাদের 10 সেমি, 2 5 10। তা দেখো আমরা 5 সেমি পেয়ে গেলাম। এই যে কিউএসের মান কত পেয়ে গেলাম, এই যে কিউএস এর দৈর্ঘ্য বের করতে বলেছিল, কত পেলাম 5 সেমি। তাই বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে, চিত্র উপস্থাপন করবে মানে চিত্র দেখাবে কোনটি। তা দেখো আমাদের একমাত্র দণ্ডলেখ হবে আমাদের চিত্র উপস্থাপন করে। কি করে দণ্ডলেখ, তোমাদের বই থেকে দেখাচ্ছি। তোমাদের বই থেকে আমি দেখাবো 167 পাতায় দেখো, এই যে দেখো একটা চিত্র আছে, চিত্র উপস্থাপন করেছে, এই যে দণ্ডলেখ, এগুলো হচ্ছে আমাদের দণ্ডলেখ, তাই না। এই যে আয়তলেখগুলো তৈরি হয়েছে না, এটা একটা দণ্ডলেখ। এই যে দেখো তাহলে একমাত্র এই যে আমাদের দণ্ডলেখ তথ্যের চিত্র উপস্থাপন করি। কাঁচা তথ্য কোনগুলোকে বলছে দেখো, কাঁচা তথ্য কর্মযোগী পরিসংখ্যা বা পরিসংখ্যা বিভাজন, এগুলো যদি তোমাদের বলি, এই যে দেখো কাঁচা তথ্য দেখো যেরকম কিছু তথ্য দেওয়া আছে, এগুলোকে কাঁচা তথ্য বলা হয়। এই যে আবার দেখো এই যে এগুলো যে দেওয়া আছে এগুলো কাঁচা তথ্য, যেগুলোকে বলা হয় কাঁচা তথ্য। পরিসংখ্যা বিভাজন ছক, এগুলোতে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়। তো এগুলোতে চিত্র উপস্থাপন করবে না আমাদের, তাই একমাত্র চিত্র উপস্থাপন করবে দণ্ডলেখতে, যেটা আমি দেখালাম তোমাদের। ওকে, তাহলে অ্যান্সারটা আমাদের এখানে আসবে দণ্ডলেখ। চলে যাবে আমরা 9 নম্বর প্রশ্নে। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হবে, দেখো আয়তক্ষেত্রের যে ভূমিটা হয় সেটা হবে আমাদের এই যে শ্রেণী দৈর্ঘ্য হবে ভূমি, ডি নম্বর অ্যান্সারটা আসবে। এটাও তোমাদের বই থেকে আমি দেখাবো। তোমাদের বই থেকে 165 পাতা যদি আমি দেখাই, এই যে আমাদের ধরো আয়তলেখগুলো তৈরি হয়েছে না, যে এই যে ভূমিগুলো আছে, এই ভূমিগুলো কিন্তু আমাদের শ্রেণী দৈর্ঘ্য। এই যে দেখো এই যে শ্রেণী দৈর্ঘ্য যেটা 50 থেকে এই যে 0 বাদ 50 একক আছে, 100 থেকে 50 বাদ 50 একক, 50 একক করে আছে এখানে দেখো আমাদের ভূমি দৈর্ঘ্যগুলো। তো এখানে যেটা প্রশ্ন বলেছিল যে আয়তক্ষেত্রে প্রতিটি আয়তলেখের যে আয়তক্ষেত্রগুলো তৈরি হয় তাদের ভূমিগুলো হয় কি শ্রেণী দৈর্ঘ্য না, এগুলো হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য ভূমিগুলো। এখানে আমরা অ্যান্সারটা এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম, ডি নাম্বার অপশানটা। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা দেখো, তো আমাদের এখানে লগ দেওয়া আছে এই মানটা, এই যে 2 নিদানের সাপেক্ষে 3-এর লগারিদম যেটা এ দেওয়া আছে, তা লগ 8 নিদানের সাপেক্ষে 27-এর লগারিদম এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো লগের অঙ্ক, তাহলে আমরা কি করব, এখানে আমাদের এই যেটা যার মান বের করতে বলেছে তাকে আমি টুকে নেব। আমাদের আছে লগ এই যে 8 নিদানের সাপেক্ষে, এটা নিদান বলা হয়, আর এখানে হচ্ছে 27, এটা লগারিদম। তো দেখো তো এটা যদি আমরা সরল করি, তো এটাকে সরল করতে পারবা যে লগ দেখো এই যে 27, এই যে 8 নিদানটা আছে, এই যে 27টা আছে না, 27কে তো আমরা 3-এর কিউব লিখতে পারবো সমান। আচ্ছা এখানে দেখো লগারিদম যে পাওয়ারটা 3 আছে না, এই পাওয়ারটাকে তোমরা এই জায়গায় নিয়ে আসতে পারবা। লগ যে 8 নিদানের সাপেক্ষে এই যে 3টা এখানে বসে যাবে, তাহলে এটা কিন্তু লগের সূত্র, পাওয়ার কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা তাহলে এবার দেখো তো
এবার এই যে লগটা আছে তো একে যদি আমরা 1/, করে দিই, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে 3 রেখে দিলাম সমান সমান 1/, যে নিচে নিয়ে আসলাম লগটা। এই যে দেখো লগকে আমরা 1/, করবো, নিচের দিকে নিয়ে আসবো। তো এইভাবে নিচের দিকে নিয়ে আসলে পরে যে নিধান আর লগারিদম চেঞ্জ হয়ে যাবে। মানে দেখো 3টা চলে আসবে এখানে নিধানের কাছে, আর নিধানটা চলে যাবে লগারিদমের কাছে। এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। সমান সমান 3 উপরে রয়ে গেল। আর এখন দেখো এটা এই যে লগ 3টা দিয়ে দিলাম, আর 8 আছে না, 8কে তোমরা 2 কিউব করতে পারবা। তাহলে এবার দেখো তো সমান সমান 3 উপরে রয়ে গেল। তা আবার যে পাওয়ারটা আছে লগের সূত্র অনুসারে এই 3টা আবার সামনে চলে আসবে। তাহলে 3টাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। আর লগ 3 নিধানের সাপেক্ষে 2 লগারিদম, 3 কেটে দাও। তাহলে দেখো এবার আমরা এটাকে সমান সমান এই যেটা তো 1/, লগ আছে, তার 1/, লগকে শুধু লগ লিখবো। এই যে লগ, এটা যদি আমরা লগ লিখি, এটা আমাদের এল আছে, লগ। তাহলে এভাবে 1/, লগ থাকলে লগ লিখলে পরে মানে লগটাকে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তা 2টা চলে আসবে এখানে, 3টা চলে আসবে এখানে। ওকে, এবার দেখো তো এই যে লগ 2 নিধানের সাপেক্ষে 3-এর যে লগারিদম, এর মানটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। দেখো এই যে 2 নিধানের সাপেক্ষে 3-এর লগারিদম মানটা এ দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এর মানটা কিন্তু পেয়ে গেছি। এই যে দেখো এটা এ পেয়ে গেলাম। তো অ্যান্সারটা কিন্তু আমাদের এ। এই যে আমরা এটা সরল করলাম, এটা সরল করে আমাদের কত আসলো, এটা চলে আসলো। আর এর মান আছে এ, তো অ্যান্সার কিন্তু আমাদের এ। চলো দেখো ডি নাম্বার অপশানে আছে এ নাম্বার অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক ও ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ ধরে আমরা কি বের করব? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এবং ব্যাসের, এগুলো আমরা সূত্রগুলো বের করে নিতে পারবো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ক্ষেত্রফল এখানে x বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, πr² বর্গ একক। আচ্ছা, আর পরিধি আমাদের y দেওয়া আছে, আর বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, যখন বৃত্তের ব্যাসার্ধ r এত একক। আর ব্যাস হচ্ছে আমাদের কত, z বলেছে। ব্যাসার্ধ r হলে তাহলে ব্যাস হবে কত, 2r হয় ব্যাস। এই যে দেখো ব্যাস আমার 2r, z এর মান পেয়ে গেলাম। x, y, z আমরা পেয়ে গেছি। আমাদের এখানে যেটা বলেছিল এই যে x সমান সমান yz, x সমান সমান yz এর মানটা বের করতে বলেছি। চলো মানগুলো বসিয়ে দিই আমরা। তাহলে x এর মান কত পেলাম, x এর মান হচ্ছে πr² বাই, আর y এর মান হচ্ছে 2πr ইন্টু, আর z এর মান হচ্ছে 2r। পাই কেটে দাও, এখানে r² হবে, এই যে r², এখানে r² কেটে গেল। তাহলে দেখো উপরে কিছু নেই তো 1, আর নিচে 2 আর 2 গুণ করে নাও, এটা 4 পেয়ে যাবা। তাহলে 1/4 এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 1/4 আমাদের অপশানটা দেখো বি নাম্বার অপশানটা কিন্তু মিলছে। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা। আমাদের এখানে দেখো বিন্দু, 3টি বিন্দু দেওয়া আছে। এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 3টি শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের যে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের দেখাবো। তোমাদের যে বইয়ের অঙ্কগুলো দেওয়া হয়, তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে ক্লাসগুলো দেওয়া হয়েছে। এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের 20 নম্বর অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজের ক্ষেত্রফল বলে যে একটা চ্যাপ্টার আছে, সেই ক্লাসটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। মানে বইয়ের অঙ্ক খুব দেওয়া হয়, তোমরা বইয়ের যে অঙ্কগুলো, যে ক্লাসগুলো দেওয়া হয় টেক্সট বুক থেকে, সেই ক্লাসগুলো তোমরা দেখবা। ক্লাস 9 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা গিয়ে ভিজিট করো আর ক্লাসগুলো দেখো, তখন তোমরা অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবা। বইয়ের ক্লাসগুলো মানে বই থেকে ক্লাসগুলো করতে হবে, সেই অঙ্কগুলো ভালো করে জানতে হবে, তখনই কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো তোমরা ভালো করে করতে পারবা। এই জন্য আমি কিন্তু তোমাদের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি, আমি ক্লাসগুলো দিচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখো। তো চলো আমি দেখাবো এই 3টি বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। তাহলে এখানে আমরা যে 3টি বিন্দু দেওয়া আছে, সেই 3টি বিন্দু দেখো। আর প্রথম বিন্দুটা আছে আমাদের 0,4, তারপরে বিন্দুটা আছে এই যে 0,0, আর একটা বিন্দু আছে -6,0। তো আমরা কী করব, প্রথম বিন্দুটাকে নিয়ে নিলাম x1, y1, তারপরে বিন্দুটাকে x2, y2 ধরে নিলাম, আর এটাকে ধরে নেব x3, y3, এভাবে ধরে নিবা। বাস এভাবে ধরে তখন লিখবা যাতে বিন্দু 3টি দ্বারা উৎপন্ন
পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সেই ক্ষেত্রফল যে সূত্রটা, তো এই সূত্রটা একদম মনে রাখবা। এই যে হাফ 1/2 হাফ মড, এটা হচ্ছে মড চিহ্ন, এই যে x1 ইন্টু প্রথমে x1, আচ্ছা x1 এখানে হবে y2 মাইনাস y3, এই যে বন্ধনীর মধ্যে ওয়াইগুলো থাকবে, বাইরে x1 মানে 1 হয়েছে না, তার 1 পর কী হবে 2 3, এই যে 1-এর পর 2 2-এর পর 3, এভাবে যাবে সূত্রগুলো, চেন সিস্টেম। তারপর x1 আছে তো এখানে লিখবা x2, x2 হয় তারপর কি হবে 2-এর পর হয় 3 হবে, 3 বলতে এখানে y3 হবে, y3 3-এর পর আবার 1 হয়ে যায়, তাহলে এখানে আমরা y1 নিতে পারবো, প্লাস আচ্ছা x2-এর পর কী হবে x3, আচ্ছা তারপরে দেখো এখানে যখন 3 হয়েছে এখানে 3-এর পর কী হয় 1 হয়, তাহলে এখানে y1 মাইনাস y2 মড দিয়ে দেবা। এই যে আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা, এটা আমাদের জানতে হবে ভালো করে। চলো আমরা এখানে মানগুলো বসাবো। তো মানগুলো আমরা যদি বসিয়ে দিই, x1 দেখো x1-এর মান যে 0, x1-এর মান 0। এবার লক্ষ্য করে এখানে x1 এটাই যখন 0 হয়ে গেছে, এদের মান বসে আর লাভ নাই, কারণ এটা 0-এর সঙ্গে গুণ করে তো 0 হয়ে যাবে ব্যাপারটা, আর বসালাম না মানগুলো আমি। x2 0, আবার দেখো এটা 0, তাহলে এখানে আমরা মান বসিয়ে কোনো লাভ হবে না, এটা তো 0, তো এটা 0 হয়ে যাবে। চলে এসে এখানে x3 দেখো -6 আছে, দেখো -6 বসালাম। আর y1 এই যে y1 4 আছে আমাদের, মাইনাস y2 0, এই যে আমাদের মোট চিহ্ন। আচ্ছা হাফ, যাতে 0 হয়ে গেলে এরা রয়ে গেলো এখানে আমাদের। আচ্ছা এটা প্লাস মাইনাসে মাইনাস, এই দেখো -6 ইন্টু, আর এটা আমাদের 4 সুতে বেঁচে আছে, এই যে দেখো। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো কিন্তু আমাদের এককটা বর্গ একক হবে, বর্গ একক সব জায়গায় লিখতে পারতে তোমরা, এই যে বর্গ একক, তো এখানে হাফ, এখানে মাইনাস, এটা কত হবে -6×4 = 24 বর্গ একক। এবার দেখো এই যে মডের ধর্ম কি, এই যে মড মানে দেওয়া, মানে এই যে মানটা যদি মাইনাস দিয়ে হয় এটাকে তোমরা প্লাস দিয়ে নিয়ে নেবা, ধনাত্মক মান নেবা, মডের অর্থ হচ্ছে ধনাত্মক মানটাই, তো এটা আমরা নিব +24, শুধু 24 কাটাকাটি করে নাও, এটা 12 পেয়ে গেলাম। তো দেখো 12 বর্গ একক আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল। 12 বর্গ একক দেখো আমাদের কত নম্বর অপশানে মিলছে, সেটা আমাদের বি নাম্বার অপশানে মিলছে। আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে, আমরা চলে যাবো 13 নম্বর প্রশ্নে। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা তা দেখো এখানে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের জানতে হবে, যেটা বই থেকেই সূত্রটা আছে, আমি বই থেকে তোমাদের সূত্রটা দেখাচ্ছি। তোমাদের যে বই থেকে চলে যাবা 207 পাতা, এই 207 পাতা দেখো এটা তোমাদের সূত্র দেওয়া আছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা, এই যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, যখন ত্রিভুজের সেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকবে, ভূমির দৈর্ঘ্য ইন্টু √/, দিয়ে কী লিখেছে দেখো, সমান বাহুর একটি দৈর্ঘ্য তার বর্গ, সমান বাহু দুটিতে যে দৈর্ঘ্য দেওয়া আছে সেই মানটা বসাবা, তার স্কোয়ার করবা, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, যে ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকবে তার অর্ধেক করতে হবে আর হোল স্কোয়ার করতে হবে। এই যে দেখো এই যে সূত্র, তাহলে এই সূত্র ধরে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা সহজে বের করে নিতে পারবো। তো দেখো আমরা যদি এখানে এই সূত্র ধরে বসাই, তাহলে আমাদের দেখো প্রশ্নে আমাদের দেওয়া ছিল, এই যে দেখো আমাদের এখানে প্রশ্নে যে বলে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে, তাই তো। তাহলে আমাদের এখানে দেখো যে সূত্রটা হবে, লিখতে পারবো এখানে যে সূত্রটা দেখো হাফ আছে, হাফ ইন্টু, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, দেখো ভূমিটা কিন্তু 6 সেমি বলেছে, ভূমি 6 সেমি ইন্টু √/, দিলাম, সমান বাহুর একটি দৈর্ঘ্য, সমান বাহু বলতে এখানে 5 সেমি, তাহলে এখানে 5-এর স্কোয়ার হবে, মাইনাস তারপরে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, দেখো ভূমির দৈর্ঘ্য বলতে ভূমিটা কিন্তু 6, তার অর্ধেক বলে 2 দিয়ে ভাগ, তারপরে বর্গ, দেখো যেভাবে বলেছে সূত্রটা সেভাবে কিন্তু লিখলাম, এই যে আমাদের দেখো। তাহলে এখানে আমরা দেখো সরল করে অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। চলো আমরা সরলটা করে নিই। তো এখানে সমান দেখো এটা তো কাটাকাটি করে নেবা, 2 3 6 3 √/, এটা 25 পেয়ে যাবা, এখানে দেখো 2 3 এটা 6 পেয়ে যাবা, 3-এর স্কোয়ার 9, 3 ইন্টু
দেখো এটা আমাদের হয়ে যাবে 25 থেকে 9 যদি বিয়োগ করো তাহলে রুট ওভার এটা 16 পেয়ে যাবা। 3 ইন্টু আর 16 বর্গমূল আমরা কি জানি 4, এটা 4 4 16 হয়, 3 4 12। তাহলে দেখো 12 বর্গ সেমি হবে। এককটা আমাদের দেখো এখানে কী ছিল, সেমি ছিল, 12 বর্গ সেমি। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে আমাদের সূত্র থেকে যে বের করলাম 12 বর্গ সেমি। ওকে, 12 বর্গ সেমি দেখো আমাদের বি নম্বর অপশানটা মিলছে। চলে যাবো আমরা 14 নম্বর প্রশ্নে। দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এটা সূচকের অঙ্ক। তো সূচকের সমীকরণ আছে, এক্সের মান বের করতে বলেছে। তো দেখো তো এখানে আমরা করব কি, আমাদের যে সমীকরণটা আছে এই যে দেখো, তো আমরা এই যে 4 আছে না, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারবো। এই দেখো পাওয়ার আবার x ছিল। আর 8, এই যে 8কে আমরা লিখতে পারবো 2 কিউব, পাওয়ারে আবার আছে 3 আছে। তাহলে এখান থেকে করব, এই যে দেখো পাওয়ারে গুণ হয়ে যায়, 2 আর x গুণ করো, এটা 2x হয়ে যাবে। আবার 2 রেখে দাও, 3 আর 3 গুণ করো, 3 3 এটা 9 হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে মূল সংখ্যা সমান, তাহলে কী হবে, পাওয়ার সমান হয়ে যাবে। তা পাওয়ার সমান করো, এই যে 2x সমান 9। এই দেখো মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান করতে পারবো। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো। x সমান 9/2। দেখো 9/2 পেয়ে গেছি। আমাদের অপশানটা দেখো বি নাম্বার অপশানটা 9/2। এবার আমরা চলে যাবো 2 এর প্রশ্নগুলো। এগুলো হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্ন আছে। দেখো একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবে। দেখো দেওয়া আছে এখানে 2 এর 1 এর প্রশ্নটা। তবে 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূল সংখ্যা আমাদের বের করতে বলেছে। খুব সহজে তো পেয়ে যাবো আমরা এখানে একটি মূল সংখ্যা। 1/7 ও এই যে 2/7। দেখো আমরা করবো কি, আমরা হরটাকে বড় করি। ধরো আমরা বড় করব, আমরা 14 তৈরি করব। তাহলে এই যে 1-এর সঙ্গে 2 গুণ করো আর 7-এর সঙ্গে 2 গুণ করো, 14 পাবা, কমা। তাহলে এখানেও দেখো, এখানেও 2 গুণ করে দেবো আর 2-এর সঙ্গে 2 গুণ 14 করার জন্য। আচ্ছা, এটা আমরা 2/, কত পেয়ে গেলাম, 2/14 পেয়ে গেলাম। আর এটা গুণ করলে কত হবে, 4/14। এবার লক্ষ্য করো তো, এদের মধ্যে আমরা একটি মূল সংখ্যা বলতে পারবো। এর মধ্যে একটা দেখো 2/14, 2/14 তো 3/14 পাবো। 3/14টা এর চাই বড়, এর চাই ছোটো। তা দেখো এই যে এদের মধ্যে একটি মূল সংখ্যা যেটা আমরা পাচ্ছি এখানে, এই যে মধ্যে, এদের মধ্যে, সেটা আমরা 3/14 পাবো। এই যে দেখো 3/14, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এদের মধ্যে একটি মূল সংখ্যা আমরা লিখে দেবো 3/14, এই যে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা, 2 এর প্রশ্নটা আমাদের আবার একটা সূচকের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। তা আমরা প্রথমে দেখো কি করব, এই যে 3 গুণিত 27 আছে না, 27কে আমরা 3-এর কিউব করে নিব। সূচকের অঙ্কগুলো দেখবা যে যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা করে পাওয়ার করে নিবা, এভাবে করে নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের 9 আছে না, 9কে আমরা 3-এর স্কোয়ার করব, পাওয়ারে আছে x+4। তাহলে এটা ইমপ্লাইজ করবে, তাহলে এটা আমাদের রয়ে যাবে এই জায়গাটা, এই যে 3, আর এখানে এটা হয়ে যাবে 3-এর পাওয়ারে 3x হয়ে যাবে, এই যে পাওয়ারে গুণ। আর এটা তো হয়ে যাবে এই যে পাওয়ারে গুণ করে, এটা 2x, 3-এর পাওয়ারে 2x + 8 হয়ে যাবে। এখন এখানে এই যে মূল সংখ্যা সমান বলে পাওয়ার যোগ 1 পাওয়ার আছে, এটা 1 + 3x হয়ে যাবে। আর এটা তো এটাই রেখে দিলাম, 2x + 8 রেখে দিলাম। তো মূল সংখ্যা সমান তো পাওয়ার সমান। তো দেখো এখানে 1 + এই যে 3x সমান, আর এটা 2x + 8। এই যে দেখো, এখান থেকে x এর মান এবার পাবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এক্সগুলোকে একদিক করি, এক্সগুলোকে বাঁ দিকে, 3x - 2x, আর এদিকে 8 - 1। তাহলে এখানে আমাদের x, আর এখানে দেখো 8 থেকে 1 বিয়োগ করলে 7। দেখো x এর মানটা 7 আমরা পাবো। তাহলে দেখো x এর মানটা আমরা পেয়ে গেলাম কিন্তু 7, অ্যান্সারটা এটা 7 হবে। এবার দেখো 3-এর প্রশ্নটা বলছি, এখানে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? আচ্ছা, শতকরা লাভ আমাদের এখানে বের করতে বলেছে। তো আমরা প্রথমে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করব। তো দেখো এখানে যে আমাদের বলেছে প্রশ্নটা, লক্ষ্য করো, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। তাহলে 120টি আমের ক্রয় মূল্য যা হবে সেটাই হবে 110টি আমের বিক্রয় মূল্য। তাহলে প্রথমে ধরি 120টি আমের ক্রয় মূল্য।
ধরে নেব কত এক্স টাকা ধরে নিলাম। এই যে 120টি আমের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে একটি আমের ক্রয় মূল্য আমরা পেয়ে যাব এক্স বাই 120 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য বের করে নিলাম। তো দেখো তো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো এই যে 110টি আমের বিক্রয় মূল্য, আমরা দেখো 110টি আমের বিক্রয় মূল্য আমরা এক্স টাকায় পাবো, বলে দিয়েছি তাই না। এই যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, মানে 120টি আমের ক্রয় মূল্য যা 110টি আমের বিক্রয় মূল্য তাই। তো এখানে আমরা বলতে পারবো অতএব 110টি আমের বিক্রয় মূল্য, ঠিক আছে। এই যে আমের বিক্রি মূল্য দেখে বলে, বিক্রি মূল্য কত হবে আমাদের এক্স টাকা চলে আসবে প্রশ্ন অনুসারে। একটি আমের আমরা বিক্রয় মূল্য যদি বের করি সেটা পেয়ে যাবো এক্স বাই 110 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য পেলাম, একটি আমের বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে একটি আমের লাভ পেয়ে যাব। তাহলে লিখব একটি আমের লাভ, একটি আমের লাভ হবে দেখো এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য মাইনাস আর এই যে আমাদের ক্রয় মূল্য। আমরা যদি লসাগুটা এখানে করি দেখো এই যে 110 আর 120 লসাগু। তোমরা এখানে লসাগুটা 2 দিয়ে করতে পারবে, 2 পাচ্ছে 10 আর 2 পাচ্ছে 10, এই দেখো এটা 2 6 12 0। এবার লসাগুটা 5 দিয়ে করো, 5 একে 5 5 একে 5, আর এখানে 5 একে 5 5 দিয়ে 10, আর কিন্তু লসাগু যাবে না। এবার এদের গুণফলটাই হবে আমাদের কি লসাগু। এদের গুণফলটা দেখো তো আমরা কীভাবে করব, এদের গুণফলটা এভাবে করব। এই দেখো এই যে আমাদের 2 পাচ্ছে 10, এই দেখো এখানে 2 পাচ্ছে এদিকে 10 আর 11 12, এখানে 12 আর 11 গুণ করো তাহলে কত দাঁড়াবে দেখো। তাহলে এখানে আমাদের দাঁড়াবে এই দেখো এটা দাঁড়াবে আমাদের 2 1 2 1 2 3 1, এই যে 132 দাঁড়ালো। 132 দেখো এই দুটো গুণ করে 132, এটা আমাদের 10 আছে, তা 10 দিয়ে গুণ করলে একটা শূন্য হয়ে যাবে আমাদের। এদের লসাগুটা আমরা পেয়ে গেছি এই যে 1332, এটা আমাদের লসাগু। এবার 110 দিয়ে ভাগ করবো তো কত হবে দেখো, তো 110 দিয়ে যদি ভাগ করে দেখো 110 আমরা দেখো এই যে 10 আর 11 110, তো এখান থেকে 110 তৈরি করে নাও, থেকে গেলো 12, তো ভাগ করে তোমরা কিন্তু 12 পেয়ে যাবে। 12 বলতে 12 এক্স হয়ে যাবে গুণ করে মাইনাস, আর 120 দিয়ে ভাগ করলে পরে দেখো 10 আর 12 গুণ করে 120, 11 থেকে যাবে, এটা 11 পাবা, 11 এক্স পেয়ে যাবে। তা দেখো এখানে বিয়োগ করে পেয়ে যাবে এক্স বাই 1320, এটা আমাদের লাভ, ঠিক আছে এত টাকা। এবার আমাদের এখানে কী বের করতে হবে শতকরা লাভ। দেখো শতকরা লাভ পাওয়ার যে আমাদের নিয়ম, যেটা কী নিয়মটা, এই যে লাভ বাই এই দেখো এই যে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আমাদের এখানে, ক্রয় মূল্য কিন্তু এই যে টাকাটা, এই যে ক্রয় মূল্য যেটা বের করে দিচ্ছে লাভ বাই ক্রয় মূল্য মানে এক্স বাই 120, এটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা কি বলা হয় শতকরা লাভ, মানে লাভ যে হয় কার উপর, ক্রয় মূল্যের উপর, তার জন্য ক্রয় মূল্যটা দিতে হয় নিচে। এখানে দেখো আমরা এদের সরল করি, তার এখানে এক্স বাই 1320 ইন্টু এটা উল্টে যাবে, আচ্ছা এটা উল্টে যাবে ইন্টু 100 ছিল, এক্স কেটে দাও, 0 0 কাটো, এটা যে 12 দিয়ে যদি করো ভাগ তাহলে 11 পাবা। ওকে আমরা কত পেলাম, উপরে 100 আর নিচে 11, এটাকে ভাগ করো, 11 9 99, এটা 1 নামবে, দেখো 9×1/11%। এই যে আমাদের বলেছিল যে শতকরা লাভ কিন্তু বলেছিল, শতকরা লাভ কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছে দেখো এই যে বলে পরে শতকরা লাভ কত, শতকরা লাভ অ্যান্সারটা পেলাম 9×1/11%। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা বলেছি কে এর কোন মানের জন্য এই যে আমাদের সমীকরণটা আছে এই সমীকরণদের কোনো সমাধান থাকবে না। আচ্ছা দেখো সমাধান কখন থাকবে না, সমাধান থাকবে না আমাদের জানতে হবে। দেখো এবার আমাদের যেটা করতে হবে এখানে, এই যে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ থেকে করব আমরা যে প্রথম সমীকরণের এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ সমান সমান প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ বাই দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগ। এই যে আমরা করলাম, ঠিক আছে এইভাবে আমাদের করতে হবে। ওকে এইভাবে করলে আমরা পেয়ে যাব।
এই যে আমরা যেটা করলাম, তোমাদের যে প্রথম সমীকরণের এক্সের সহগ বাই নিয়েছি দ্বিতীয় সমীকরণের, আবার প্রথম সমীকরণের ওয়াই সহগ বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ, এভাবে আমরা কিন্তু করেছি। তো এটা সরল করে আমরা বর্গমূল করে এখান থেকে মান পেয়ে যাবো কে এর মানটা। তো দেখো 2 2 আমরা কেটে দিলাম, এখানে পেয়ে যাবো 1 সমান সমান, আর এখানে 5 5 মাইনাস কে। আচ্ছা, এবার আমরা এখান থেকে বর্গমূল করবো। আচ্ছা, বর্গমূলটা দেখো তো, মাইনাস কে সমান সমান 5, তো কে এর মানটা কত পাবো, মাইনাস দিয়ে গুণ করে দাও, কে সমান সমান -5। দেখো কে এর মান কিন্তু -5, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরে আমাদের 5-এর প্রশ্নটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটি অভেদ বলে দিয়েছে, এ ও পি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এই অভেদ থেকে দেখো আমরা পেয়ে যাবো মানটা। আমাদের প্রথমে সমীকরণটা একটু সাজিয়ে নিতে হবে। আমাদের আছে 2s² প্লাস px প্লাস 6 দেওয়া আছে না। আচ্ছা, এইদিকে দেখো, দেখি যে গুণ করে নাও, তো এটা কত হবে দেখো, 2s², এটা হবে আমাদের -4x হবে, -ax হয়ে যাবে, আর প্লাস 2a পাবা। দেখো তাহলে দেখো যে সমীকরণ থেকে আমরা কি করব, এখানে আমরা সমাধানটা করব। 2s² রেখে দিলাম, px প্লাস 6 সমান সমান 2s², এখানে আমরা কমন নেব। দেখো কমনটা আমরা নেব, যে মাইনাস নেব কমনটা, মাইনাস কমনটা নিয়ে, আচ্ছা এখানে এক্স কমন নেব, -x, তাহলে আমরা দেখো 4 প্লাস এ পড়ে থাকবে আর এক্স, এই যে এখানে মাইনাস মাইনাসে প্লাস, এদিকে 2a। এবার দেখো এই সমীকরণটাকে আমরা যদি তুলনা করি, যে অভেদ আছে এটা, তাহলে দেখো যেটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে এই যে এক্স, এই যে এক্সের সহগ, তাহলে এক্সের সহগের সঙ্গে এই যে এক্সের সহগ সমান লিখতে পারবো আমরা। মানে আমরা এখানে লিখতে পারবো, দেখো এই যে পি সমান সমান -4 প্লাস এ, ঠিক আছে, এটা লিখতে পারবো। আর এই যে ধ্রুবক সংখ্যা সমান করতে পারবো, এই যে 2a সমান সমান 6 লিখতে পারবো। এইভাবে সমীকরণ থেকে তুলনা করে এটা করতে পারবো আমরা। তো দেখো এখানে আমরা এখান থেকে কাটাকাটি করছি, 2 3 6, এর মানটা কিন্তু পেয়ে গেলাম 3, এর মানটা এখানে বসিয়ে দাও। দেখো পি সমান সমান -4, এর মানটা কত 3, এর জায়গায় 3 বসিয়ে দিলাম, তাহলে পি এর মানটা পেয়ে যাবে দেখো -7 হয়ে যাবে। এটা দেখো পি এর মানটা -7, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে পি এর মান। আমাদের কিন্তু দেখো অ্যান্সার হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা, আমাদের এটা লগের অঙ্ক আছে। তো আমাদের যে দেওয়া আছে যে log 4 নিধান, এটা কিন্তু 4 নিধান নিচে আছে, আবার নিধানটা 4 আর log আর নিধান 4। আচ্ছা 256 আছে না, 256, আচ্ছা 256 4 দিয়ে লসাগু করো, 4 দিয়ে ভাগো, যদি এখানে 4টা নিধান আছে না 4, তার জন্য আমরা 4 দিয়ে লসাগু করবো। 4 6 24, 4 4 16, আবার 4 দিয়েই করবো আমরা। 4 1 4, 4 6 24, আবার 4 4 4 16। দেখো 4 আছে বলে কিন্তু 4 দিয়ে লসাগুটা করলাম, এমনিতে লসাগু করার নিয়ম 4 দিয়ে নাই, কিন্তু এই যে 4 আছে, আমাদের 4 দরকার, 4 দরকারের জন্য আমরা 4 দিয়ে লসাগু করলাম। মনে রাখো, দেখো এইভাবে লসাগু করলে পরে 4 কটা পেলাম, 4টা 4, তাহলে আমরা এই যে 256 ছিল না, 256কে 4-এর মাথায় 4 করতে পারবো। দেখো ঠিক আছে, 4 টু দি পাওয়ার 4, এটা ভাঙালে 256 পাবো। তাহলে এই যে দেখো জিনিসটা দাঁড়াবে আমাদের, যে log 4 নিধান। এবার দেখো এই 4টা চলে আসবে এখানে সামনে, আমরা জানি লগারিদমের পাওয়ার থাকলে পাওয়ারটা এখানে চলে আসবে, তাহলে 4টা এখানে চলে আসলো। আর এই যে দেখো log, এটা রয়ে গেল আমাদের কত, এই যে 4 রয়ে গেল এটা। আচ্ছা এই যে মানটা, যে নিধান আর লগারিদম সমান হয়ে গেলে এর মানটা 1 হয়ে যায়, তাহলে আমরা এটা দেখো 4 এই মানটা আমরা 1 লিখে দেবো, ঠিক আছে। এটা 1 বলতে 1 বসালাম না, এখানে লিখে দেবো যেহেতু যে log 4 এই মানটা কত 1, এটা ভ্যানিশ হয়ে গেল আমাদের এই পার্টটা, থাকলো এটা। আবার দেখো এটা তো 1, তাই না, এটা যদি 1 হয়ে যায়, আর এখানে দেখো এর সঙ্গে গুণ 1, মানে যেন 1টা দিয়ে নিই, শুধু এখানে 1 দিয়ে কোনো লাভ হবে না, মানে এর সঙ্গে এটা ইন্টু 1, তাই তো 1, তাহলে আমাদের এটাই রয়ে যাবে এই জায়গাটায়। আচ্ছা এটা দেখো এর মানটা আবার 1, আর 1টা কিন্তু বসাবো এখানে, যে এটা যে আছে না, এটা লগারিদমের জায়গায় আছে, এটা 1 বসিয়ে দিলাম। এবার log 1 0 হয়, এটা মনে রাখবা, log 1 মানে লগারিদম যদি 1 থাকে তার মানটা পুরো 0 হয়ে যাবে,
দেখো এটা আমাদের 0 অ্যান্সার হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের কোথায় করা আছে বলে দিচ্ছি আমি। তাহলে পেজ নাম্বার 217 পাতায় চলে যাবা, সেখানে দেখবা স্কুল 3 2 7 নম্বর। তো বাড়ির পাশে কাজ হচ্ছে বলে একটু আওয়াজ আসছে, বাড়ির পাশে কাজ চলছে। যাই হোক, কোনো ব্যাপার নয়, আমরা ইগনোর করবো আওয়াজগুলোকে। চল আমরা এখানে পরের অঙ্কটাতে চলে যাব। আচ্ছা, তাহলে এখানে দেখো 8 নম্বর যেটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10% যদি বৃদ্ধি করা হয়। বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের এখানে দেখো, প্রথমে আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এবার দেখো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করবে, মানে আর ছিল তো, তাহলে আর এর 10% বলতে 10/100 এই যে আমাদের, তাহলে এতটা হবে এখন ব্যাসার্ধ। এটাকে আমরা যদি সরল করি, দেখো আর প্লাস এটা আমাদের r/10, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 11r/10 পাবা, তাই তো? এই যে 10r প্লাস আর 11r/10। এখন কিন্তু ব্যাসার্ধ রয়ে গেলো এটা। এই অনুযায়ী আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? আমরা জানি পাই আর স্কোয়ার, আর বলতে এই যে 11r/10 তার স্কোয়ার, পাই ইন্টু এটা হবে 121 আর স্কোয়ার, 10-এর বর্গ তো 100। এই যে দেখো, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো 121/100 করে দিলাম ইন্টু পাই আর স্কোয়ার, এভাবে একটু সাজিয়ে নিলাম। দেখো এখন ক্ষেত্রফলটা আমাদের বেড়ে গেছে আগের চেয়ে, আগে ছিল এটা, কত বাড়লো? ক্ষেত্রফল বাড়লো, দেখো যে ক্ষেত্রফল বাড়লো, আমরা লিখি ক্ষেত্রফল বাড়লো, কতটা বাড়বে? এই যে এটা বেড়ে এটা হয়েছে আমাদের, আর আগেরটা মাইনাস করে দাও। আগে ছিল আমাদের মাইনাস পাই আর স্কোয়ার, ঠিক আছে? এই বিয়োগ করি, এটাই আমাদের বুঝতে পারবো যে কতটা বাড়লো। তাহলে এখানে দেখো এটা 100 পাই আর স্কোয়ার, 121 থেকে 100 পাই আর স্কোয়ার বিয়োগ হবে, এটা শুধু 21 পাই আর স্কোয়ার পাবা। এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, নিচে 100 থাকবে, এতটা বাড়লো। এবার শতকরা কতটা বাড়লো? অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তার নিয়মটা কি? যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পালো সেটা উপরে লিখো, 21 পাই আর স্কোয়ার বাই 100, এটা উপরে লিখবা। আর কি থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, যেটা প্রথমে ছিল আমাদের, এই যে প্রথমে যেটা ক্ষেত্রফল ছিল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সেখান থেকে তো বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফলটা, তাহলে পাই আর স্কোয়ার দিয়ে দেবা ইন্টু 100। এই যে শতকরা যেহেতু 100 দিয়ে গুণ করে দেবা, এটা সলভ করে আমরা অ্যান্সার চলে আসবে। দেখো এটা আমাদের কী করে পাবো অ্যান্সারটা? 21 পাই আর স্কোয়ার বাই 100, আর এটা যে নিচে ছিল না এটা উল্টে যাবে, এটা যাবে 1/পাই আর স্কোয়ার, আবার ছিল এখানে 100। এবার এটা সলভ করে নেবো, 100 কেটে দাও, পাই আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমাদের কিন্তু রয়ে গেলো 21। যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সংখ্যামান সমান হলে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমাদের এখানে যেটা বলেছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, এ একক, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আছে, সেই সূত্রটা জানো তোমরা। দেখো √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এই যে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যখন বাহুর দৈর্ঘ্য এ, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। একদম মনে রেখে দেবা। সমান সমান যে উচ্চতার সঙ্গে সমান বলেছে, তো সমবাহু ত্রিভুজের উচ্চতারও সূত্র আছে, যে √3/2 ইন্টু বাহু। এই যে দেখো ক্ষেত্রফল উচ্চতা সমান বলেছে, সমান আমরা করে নিয়েছি। এখান থেকে সরল করি আমরা, যে √3 কেটে যাবে, 2 2 4, আর এ আর এ স্কোয়ার এখানে এ, তাহলে এখানে দেখো আমাদের যেটা রইবে, উপরে এ নিচে 2, আর এদিকে কিছু বাঁচল মানে 1, তাহলে এখান থেকে এর মানে কত পেয়ে যাবো, 2 একে 2। দেখো বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম কত, এই যে 2 একক পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সার কিন্তু 2 একক। তো আমাদের যেটা বলেছিল ওই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত, 2 একক। এবার 10 নম্বর প্রশ্নটা,
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় দেওয়া আছে 3 সেমি ও 4 সেমি, তাহলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? দেখো পরিব্যাসার্ধ আমরা বের করব, খুবই ভালো প্রশ্ন। তাহলে এখানে দেখো সমকোণী যে ত্রিভুজটা আছে, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটি, মানে এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে, দেখো এটা এ বি সি, মানে এ বিটা আর বি সিটা এই দুটো বাহু, ঠিক আছে, মানে দেওয়া আছে 3 সেমি আর 4 সেমি, এটা নিয়ে নিলাম। তাহলে এই ত্রিভুজে দেখো সমকোণ ত্রিভুজে দুটি বাহু জানা থাকলে আমরা অতিভুজটা পেয়ে যাবো না। তার অতিভুজ পাওয়ার নিয়ম যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, যে লম্বভূমি যা করতে পারো, আগে অসুবিধা নাই। এই যে দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে আমাদের দেখো এটা হবে 9, এটা হবে 16। আচ্ছা ভূমি লম্ব যে কোনো ধরতে পারো, যে ভূমি যে এটাই হয় সেই সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ভূমি এটাকেও বলতে পারো, এটাকেও বলতে পারো, লম্বভূমি তুমি যাকে নিতে পারো, শুধু অতিভুজ শুধু ফিক্স থাকে সমকোণ ত্রিভুজের। আমরা দেখেছি যে কোন সাপেক্ষে ভূমি চেঞ্জ হয়ে যায়, এই কোন সাপেক্ষে ভূমি এটা হয়ে যায়, এই কোন সাপেক্ষে ভূমি এটা হয়ে যায়, তাই তো। তার ভূমি লম্ব তোমরা যাকে নিতে পারো, সেটা কোনো যায় আসে না আমাদের। তো এখানে দেখো এটা হবে 25, তাহলে এসি স্কোয়ার যদি 25 হয়, তাহলে এসি আমাদের কত হবে? তাহলে এসি 5 হয়ে যাবে, 25-এর বর্গমূল। এসি হচ্ছে আমাদের অতিভুজ, দেখো আমরা অতিভুজ পেয়ে গেলাম, সমকোণ ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি হয়ে গেল। অতিভুজটা আমাদের দরকার, কেন দরকার? কারণ দেখো ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ যেটা, দেখো পরিব্যাসার্ধ বলতে পরিবৃত্ত তৈরি করো আগে, এই যে আমাদের পরিবৃত্ত। তো সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দু হয় অতিভুজের মধ্যবিন্দুতে, এই যে দেখো কেন্দ্রবিন্দু ওটা, ওকে, এটা মনে রাখবে তোমরা। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু এই যে ও বিন্দুটা, তাহলে পরিব্যাসার্ধ কী হবে আমাদের? এই যে এসি বাহুর অর্ধেক, অতিভুজের অর্ধেক হবে পরিব্যাসার্ধ। তাহলে এই যে দেখো পরিব্যাসার্ধ যেটা আমরা পেয়ে যাবো এখানে, পরিব্যাসার্ধ সমান সমান হবে এই যে অতিভুজ যে বাহুটা আছে না, অতিভুজের অর্ধেক, অতিভুজ 5 সেমি পেয়েছি, তার অর্ধেক এত সেমি, এটাই হবে আমাদের পরিব্যাসার্ধ। খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা মনে রাখবো। আচ্ছা এটা যদি ভাগ করে নাও, 5-এর অর্ধেক আড়াই মানে 2.5 সেমি, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপর দেখো আমরা চলে যাবো কত নম্বরে? 11 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। দেখো 11 নম্বর যে প্রশ্নটা বলেছি, যে আমাদের একটা বহুপদী দেওয়া আছে, দেখো যে fx সমান সমান 2x + 3, এই যে রৈখিক বহুপদী যে সংখ্যামালাটা আছে, রৈখিক কেন বলেছে? দেখো এক্সের পাওয়ার যেটা ঘাত 1 আছে, কিছু নাই তো 1, তাহলে 1 ঘাত বিশিষ্ট যে বহুপদীটা তাকে রৈখিক বলা হয়। দ্বিঘাত পাওয়ার 2 থাকলে বলে দ্বিঘাত। তো এটা হচ্ছে আমাদের রৈখিক বহুপদী সংখ্যামালা। তো শূন্য কত হবে, মানে শূন্যতে কত হবে? দেখো জিনিসটা কীরকম বলেছে কথাটা, যে আমাদের যে এখানে বহুপদী সংখ্যামালাটা আছে না, আমাদের বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে, মানে শূন্য কিসে শূন্য হবে, তার জন্য তোমরা কী করবা, এই যে বহুপদী সংখ্যামালার যেটা আছে তাকে শূন্য ধরে নাও, শূন্য ধরে এক্সের মানটা বের করে নাও, সেই এক্সের মানটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। যে শূন্য কততে হবে, শূন্য এক্সের মান যেটা থাকবে সেটা দিয়ে শূন্য হবে। মানে এখানে দেখো এক্সের মানটা যদি বের করি, এটা হবে -3, তাহলে এক্সের মানটা পেয়ে যাবে -3/2। দেখো এক্সের মান যেটা -3/2, এক্সের জায়গায় যদি বসাও, তা দেখো এটা কিন্তু শূন্য হয়ে যাবে জায়গাটা। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, যে fx যেটা আছে না 2x + 3, তুমি যদি এটা বসাও, এই যে এক্সের জায়গায় -3/2, দেখো আমরা কী করে শূন্য পেয়ে যাবো। এক্সের জায়গায় বসাবো -3/2, আর এটা আমাদের কত 3 ছিল, আছে এখানে এটা 3 আছে আমাদের, +3, 2 কেটে দাও, সেটা -3 + 3, এই যে দেখো প্লাস মাইনাস কেটে গেল, দেখো 0, দেখো শূন্য হয়ে গেল আমাদের, যেটা বলেছেন যে এই রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে। তাই শূন্যতে কত হবে, মানে এই যে এক্সের মানে এটা হবে, আর যেটা অ্যান্সারটা হবে আমাদের -3/2, ঠিক আছে। এই যে শূন্য তো হবে, এই যেহেতু মানটা হয় এততে কিন্তু শূন্য হয়ে যাবে বহুপদী সংখ্যামালাটা, ওকে। আচ্ছা 12 নম্বর প্রশ্নটা সূচক থেকে দিয়েছি আমাদের, এখানে যেটা বলেছি আমাদের, দেখো এখানে লক্ষ্য করো, এই যে আমাদের সূচকের অঙ্কটা 2 এর পাওয়ার -1, তার পাওয়ারে আবার -1। এবার দেখো এখানে আমরা যদি বলি যে এই যে এরপর পাওয়ার রাখলাম, তাই না, দ্বিতীয় বন্ধনী দিলাম, এখন এই দুটো পাওয়ারকে যদি গুণ করে নিই, -1 ইন্টু এই যে -1,
আচ্ছা তৃতীয় বিন্দু দিলাম না আমরা। দেখো এই যে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, এই যে -1 গুণ করে দেবো, তাহলে আমাদের এটা দাঁড়াবে। আচ্ছা এটা আমাদের কি, এটা তো -1 +1 হয়ে যাবে, তাহলে আমাদের শুধু দাঁড়িয়ে যাবে এটা, এই যেটা দাঁড়িয়ে যাবে। দেখো এর মান তো +1, তাই না? তা শুধু আমাদের এই যেটা রয়ে যাবে। আচ্ছা এবার আবার সলভ করুন এটা। এখানে দেখো এই যে 2 রেখে পাওয়ার পাওয়ারে গুণ হয়, -1 × -1, তাহলে দেখো তো এখানে সমান সমান, যেটাতে আমাদের একটা 1 আছে, হ্যাঁ, তাই দেখো -1 গুণ করে +1, তা শুধু আমাদের 2 রয়ে গেল, এই যে এখানে +1। আচ্ছা 2 এর পাওয়ারে +1 মানে 2, তাই তো, +1 মানে 1 আমরা পাওয়ারে দিই না, এমনিতে 1 থাকে। দেখো এর মানটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। বলেছিল কত মান হবে, এটা 2 হবে। 13 নাম্বারটা, যে দুটো সমীকরণ দেওয়া আছে, মানে এখানে যে দেওয়া আছে দেখো, এই যে এই লেখো দুটির ছেদবিন্দু কোন পাদে অবস্থান করছে, ছেদবিন্দু। তো দুটি সমীকরণের ছেদবিন্দু কী করে পাবো, সেই দুটি সমীকরণকে সমাধান করে নাও অবনয়নের সাহায্যে। তো এক্স এর মান ওয়াই এর মান পেয়ে গেলেই সেই মান দুটিকে বলা হয় ছেদবিন্দু। আর এটা যদি দেখো তোমরা লেখচিত্র দেখেছিলা যে এর লেখচিত্রটা কোনো একটি বিন্দুতে ছেদ করবে, সেই ছেদবিন্দুটাই আমাদের বলেছে কোন পাদে অবস্থান করবে, তাই তো। পাদ বলতে কি জানি আমরা, এই যে আমাদের দেখো এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ না, এটাকে প্রথম পাদ বলা হয়, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এগুলোকে পাদ বলে। তো চলো আমরা ছেদবিন্দুটা বের করি। আমাদের সমীকরণটা আছে যে এক্স প্লাস ওয়াই সমান 8 আছে, 1 নং নাম দিয়ে দিলাম, আর 2x - 3y সমান 1 আছে, এটা 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা অপনয়ন দেখো আমরা কীভাবে করবো, যে এটা মিলাবো তো ওয়াইয়ের সঙ্গে সমান, 3 দিয়ে গুণ করে দিই, 3y হয়ে যাবে, সমান হয়ে যাবে, 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো 3 দিয়ে গুণ মানে সবাইকে গুণ করতে হয়, 3x + 3y, 3 × 8 = 24, 1 দিয়ে গুণ করো, এটা 2x - 3y সমান 1। এবার দেখো এটা কেটে গেল, এটা হবে আমাদের 5x। আর এখানে দেখো এটা আমরা পেয়ে যাবো কত, এটা 25 হয়ে যাবে, যোগ করে 5 × 5 = 25। দেখো এক্সের মান আমরা 5 পেয়ে গেলাম। এক্সের মানটা এই যে 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা 1 থেকে পেয়ে যাবো দেখো 5 + y সমান 8 পেয়ে যাবো। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানে দেখো এই যে 5টা এদিকে বিয়োগ হয়ে যাবে, 8 থেকে 5 বিয়োগ, এটা 3 পেয়ে যাবে। তো দেখো এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে ছেদবিন্দু যেটা আমাদের বলেছিল এখানে ছেদবিন্দু, তাহলে অতএব ছেদবিন্দু কি, এক্সের মান হচ্ছে 5, তাহলে এক্সের মান হয় 5 আর ওয়াইয়ের মান 3, তাহলে যে 3। ওকে, তো ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে এই যে বিন্দুটা 5,3 কোন পাদে অবস্থান করবে, দেখো কোন পাদে বলতে এটা প্রথম পাদে, ধনাত্মক আছে দুটোই, দুটোই যদি ধনাত্মক থাকে, এক্সের মানটা ওয়াইয়ের মানটা ধনাত্মক পেলে এটা প্রথম পাদে অবস্থান করবে। মানে 5 বলতে যে 1 2 3 4 5, 3 1 2 3, দেখো বিন্দুটা এখানে কোথাও আছে, তাই তো। তাহলে বিন্দুটা আমরা কোথায় পেয়ে গেলাম, আমরা প্রথম পাদে পেয়ে গেলাম। চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। আচ্ছা বড় প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো সব বইয়ের অঙ্ক, একদম বই থেকে কমন পেয়ে যাবা। আর বইয়ের অঙ্ক তোমাদের আমি দিচ্ছি ক্লাসগুলো, তোমাদের যে টেক্সট বুক বই আছে সেখান থেকে ক্লাস দেওয়া হয়, তোমরা দেখছো। যারা ক্লাসগুলো দেখছো না তারা ক্লাসগুলো দেখো, টেক্সট বুক থেকে ক্লাসগুলো দেখতে হবে। বইয়ের অঙ্ক যখনই তোমরা বুঝতে পারবা তখনই তোমাদের এই যে কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তার জন্য তোমাদের আমি কিন্তু বই থেকে অঙ্কগুলো দিই, আমি ক্লাসগুলো দিচ্ছি। হ্যাঁ, অঙ্কগুলো অনেক ক্লাস তোমাদের গেছে, আরও ক্লাস আসবে তোমাদের, তোমরা সবগুলো ক্লাস ভালো করে দেখো। তো আমার চ্যানেলে একটু লিস্টে চলে যাবা, ক্লাস 9 ম্যাথ বলে তোমাদের দেওয়া আছে, প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে তোমাদের যে টেক্সট বুকের যে অঙ্কগুলো আছে আমার ক্লাসগুলো দেওয়া হয়, চ্যাপ্টার ওয়াইজ পরপর দেওয়া আছে, তোমরা গিয়ে অঙ্কগুলো সবগুলো দেখো। ওকে, চলো আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। আমাদের যেটা আছে দেখো সূচকের অঙ্ক আছে, এটা আমাদের এখানে এই যে দেওয়া আছে দেখো, এই যে 27 আছে না, 27-এর পাওয়ারে এক্স আছে সমান 81 আছে, তার পাওয়ারে ওয়াই আছে, এখানে ওয়াই * এক্স করতে বলেছে। তো চলো দেখো আমরা বের করে নিতে পারবো। 27কে আমরা কি লিখতে পারবো, 27কে লিখতে পারবো 3-এর কিউব, 3-এর কিউব 27 হবে, পাওয়ারে এক্স। আর 81কে লিখতে পারবো 3-এর পাওয়ারে 4 লিখতে পারবো, বাইরে ওয়াই। আচ্ছা এখানে দেখো এটা আমরা কি করবো, এটাকে আমরা ভেঙে দিয়ে দেখো এই যে 3-এর পাওয়ারে যেটা আছে এটা 3x হয়ে যাবে, আর এটা 3-এর পাওয়ারে এটা আমাদের কত হবে 4y হয়ে যাবে, মানে পাওয়ারে গুণ হয়ে যায়। যেখানে আমরা কি শিখেছি, মূল সংখ্যা সমান, এটা মূল সংখ্যা হলো পাওয়ার ঘাত, মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, 3x = 4y হয়ে যাবে।
আগে আমরা 4y লিখলাম, তারপর লিখলাম 3x, যেহেতু আমাদের y ইজ টু এক্স করতে বলেছে। ঠিক আছে, এটা মনে রাখবা। অনেকে x ইজ টু y করে নেয়, এখানে কিন্তু y ইজ টু এক্স বলেছে, তাহলে y বাই এক্স করে দিলাম, এটা 3/4 করে দিলাম। দেখো এটা করা যায়, বর্জগুণ করে আবার এটাই ফিরে আসবে। তাহলে y ইজ টু এক্স সমান 3 ইজ টু 4। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। যে বলেছিল y ইজ টু এক্স এর মানটা কত, আমরা পেয়ে গেলাম 3 ইজ টু 4 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আজকের ক্লাসের সব অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি ভালো করে। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করো, ভিডিওগুলো বন্ধুর কাছে একদম বেশি বেশি করে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। পরের যে স্কুলটা আছে 6 নম্বর স্কুল, আজকে 5 নম্বর স্কুল দিলাম, 6 নম্বর স্কুল তোমাদের তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে।